রাত তখন অনেক গভীর। পাপ্পু তার বাবার সাথে নিমন্ত্রণ খেয়ে ফিরছে। চারদিকে অন্ধকার। পাপ্পুর বাবা অমরেশের শরীরটা শিউরে উঠছে। সে মনে মনে ভাবছে, অনেক রাত হয়েছে, শুনছি এই রাস্তার পাশের জঙ্গলে এক বাচ্চার আত্মা ঘুরে বেড়ায়। কখনো নিজের চোখে দেখিনি, কিন্তু বুকের ভিতরটা কেমন জানি ধরাস ধরাস করছে। পল্লববাবুকে এত করে বললাম অনেক রাত হচ্ছে, কিন্তু তার জন্য কোথায় শেষ হয় না। আগে ভালোই ভালোই বাড়ি ফিরলেই হলো। বাবা, আজকের খাওয়া দাওয়া দারুণ হলো। প্রতিদিন এরকম খাওয়া দাওয়া যদি পাই তাহলে কতই না মজা হবে। চুপ কর, আগে বাড়ি যাই, তারপর এসব কথাবার্তা বসে করবো। এখন এসব কথা বলিস না, তাড়াতাড়ি করে পা চালা। তারপর অমরেশ আবার হাঁটা শুরু করলো। অমরেশের বুকের ভিতরটা ভয়ে থরথর করে কাঁপছে। সে পাপ্পুকে মুখ ফুটে বলতে পারছে না যে সে তো বাচ্চা। এসব শুনে সে আরও ভয় পাবে। পরের দিন সকালবেলা পাপ্পুর বাবা, শোনো এদিকে। পাপ্পু যে এখনো ঘুম থেকে উঠছে না। সে কি গন্নি, কি বলছো? অনেক বেলা তো হয়ে গেছে, বাবু কেন এখনো ঘুম থেকে ওঠে না? চলো তো গিয়ে দেখি। অমরেশ পাপ্পুর গায়ে হাত দিতেই পাপ্পুর গায়ে জ্বরে হাত পুড়ে যায়। কি গন্নি, বাপুর গায়ে প্রচুর জ্বর। এ তুমি কি বলছো গো? হঠাৎ করে ছেলেটার এত জ্বর আসলো কি করে? যাও যাও, তাড়াতাড়ি করে ডক্টরের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসো। অমরেশ ওষুধ নিয়ে এসে ওষুধ খাওয়ানোর পরও পাপ্পুর শরীরের জ্বর কিছুতেই যেন সারতে চায় না। পাপ্পুর বিছানা শুয়ে আছে। আজ 2 দিন হলো পাপ্পু জল ছাড়া কিছুই মুখে দেয়নি। পাপ্পু, এই পাপ্পু, বাবা উঠ না, কয়টা ভাত মুখে দে। এই দেখ তোর পছন্দের মাছ রান্না করেছি। খিরে পাপ্পু, উঠ না, 2 দিন হলো তুই কিছু মুখে দিসনি। সন্ধ্যাবেলা অমরের চায়ের দোকানে বসে চুপ করে থাকায় ভোম্বল কাকা জিজ্ঞাসা করে উঠল, কি রে অমরেশ, তোকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? তোর বাড়িতে কোনো সমস্যা? আজ 2 দিন হলো আমার পাপুটার জ্বর কিছুতেই সারতে যাচ্ছে না। ওষুধপত্র কোনোই কাজে দিচ্ছে না। জানি না কি হয়েছে, তাই একটু মনটা খারাপ। হঠাৎ করে আবার কি হলো যে ওষুধও কাজে দিচ্ছে না? সেটাই কাকা, আমিও বুঝতে পারছি না। সেদিন পল্লববাবুর বাড়ি থেকে অনেক রাত করে ফিরছিলাম ওই উত্তরের জঙ্গলের রাস্তা ধরে। তার পরের দিন থেকেই ছেলেটার এমন অবস্থা হয়ে গেল। ও, ওই উত্তরের জঙ্গলের রাস্তা? কেন, তুই জানিস না ওই রাস্তার রহস্য কাহিনীর কথা? জানি খানিক, তেমন কিছু না। শুধু শুনছি ওখানে নাকি এক ছোট বাচ্চার আত্মা ঘুরে বেড়ায়। ওটাই কথা অমরেশ, ওই বাচ্চাটাকে অনেক যন্ত্রণা দিয়ে মেরেছে। এটা অনেক দিন আগেকার কথা। একটি ছোট্ট গ্রামে 2 মা বাবা হারা সন্তান ছিল। নাম ছিল রানী ও পিন্টু। রানী ও পিন্টুর বাবা 2 ভাই ছিল, মৃণাল ও কল্যাণ। মৃণাল ও তার স্ত্রী মারা যাওয়ার পর রানী আর পিন্টু তার কাকু কাকিমার কাছেই মানুষ হয়। এই মুখপুরি, কালকের বাসনগুলো ধুয়ে নে, না হলে আজকের ভাত খাওয়া বন্ধ। যদি কালকের বাসনগুলো সব কাজ সেরে নিস তাহলেই কটা ভাত খেতে দিব। কাকিমা, বোন তো অনেক ছোট, ও এসব করতে পারবে না। আমাকে দাও, আমি সব কাজ করে দিচ্ছি।
ঠিক আছে, কর। তাহলে আমার একটা কথা আছে, আমি শুধু ভাত খেতে দিব যে কোনো একজনকে, তোকে না হলে তোর এই বোনকে। তুই বল এখন তুই কি করবি? ঠিক আছে কাকিমা, তুমি শুধু বোনকে খেতে দিলেই হবে। দাদা, এ তুমি কি করলে? তুমি না খেয়ে থাকবে আমার জন্য? আমি তোমাকে ছাড়া খেতে পারবো না দাদা। ধুর পাগলি, তুই কোনো চিন্তা করিস না, আমার এসব কিছু হবে না, অভ্যাস আছে। দেখিস আমি একদিন বড় হব, তখন অনেক টাকা থাকবে, তখন আর এসব কিছু করতে হবে না। পিন্টু তার বোন রানীকে সব সময় যত্নে রাখে। তার বোনকে বাবা ও মায়ের ভালোবাসা দুটোই সে দেয়। তার যতই কষ্ট হোক না কেন, তার বোনকে সে কখনো কষ্ট দেয় না। তাকে সব সময় সে হাসি খুশি রাখে। সন্ধ্যাবেলা তার কাকিমা তাকে শুধু কয়টা ভাত খেতে দেয়, আর তার নিজের ছেলেকে মাংস দিয়ে খেতে দেয়। কাকিমা, আমাকে একটু মাংস দাও না, ওগুলো তো দাদাকে মাংস দিয়েছো। কি, তুই মাংস খাবি? মা বাবাকে তো খেয়েছিস, তবুও পেট ভরেনি? মুখ পুরি, যা যা দিয়েছি তাই খা। রানী তার দাদার থালার মাংস থেকে নজরে সরায় না। মা, দেখো রানী আমার মাংসের দিকে কিভাবে চেয়ে আছে, আমার কিন্তু নজর দিচ্ছে, নজর লেগে যাবে কিন্তু। কি রে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের খাবারের দিকে নজর দিস? তার কাকিমা রানীর খাবার ছুঁড়ে ফেলে দিয়ে রানীকে ঝাঁটা দিয়ে অনেক মারে। কাকিমা, আমায় খুব লাগছে। কাকিমা, কাকিমা, হার মেরো না আমার বোনটাকে। আমি আমার বোনের হয়ে তোমার কাছে পায়ে পড়ছি, সে আর কখনো ও মাংসের দিকে নজর দিবে না। কাকিমা, মেরো না আমার বোনকে। বোন, তুই কিছু চিন্তা করিস না, তোকে আমি অন্য কোথাও নিয়ে যাব, তোকে এখানে রাখবো না। দাদা আমাকে অনেক মেলেছে। গিন্নি, জানো আমার দাদা বৌদি সব সম্পত্তি পিন্টু ও রানীর নামে লিখে দিয়েছে, তাই ওদের সাথে এখন একটু ভালো ব্যবহার করো। আগে জমিটা লিখে নেই, তারপর ওদের এই বাড়িতে আর রাখা যাবে না। কি রে পিন্টু, আমি আছি তো, তোর কাকিমা আছে, তোরা তো আমাদের ছেলে মেয়ে। যা বস, আমি সব কাজ করছি। বাবা, তোকে কিছু করতে হবে না। পিন্টু কিছুই বুঝতে পারে না তার কাকিমার হঠাৎ পরিবর্তন। পরে সে ভাবে হয়তো সত্যি সত্যি এখন তাদের ছেলে মেয়েই ভাবে। তারপর তার কাকু পিন্টু ও রানীকে ভুলিয়ে ভালিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এই হতভাগা, যা বাড়ির সব কাজ কি ভাবছিস? তোদের আমি আমার ছেলে মেয়ে ভাবছি? আর এই মহারানী, ভাত রান্না কর। আরে আমরা তো সম্পত্তির জন্য তোদের এতদিন ভালোবেসেছি, এখন তোদের আর কিছু নেই, তোরা মরলি বাঁচলি, আমাদের দেখার নেই। হা 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 হা। পিন্টু ও রানীর আবারও জীবনের দুঃখ শুরু হয়। পিন্টুকে দিয়ে তার কাকিমা বাড়ির সব কাজ করায়, রানীর সাথেও প্রবল অত্যাচার করে। হঠাৎ করে একদিন পিন্টুর শরীরে জ্বরে গা পুড়ে যায়। কাকিমা, কাকু, দাদার না অনেক জ্বর, তোমরা কিছু করো না গো, ওর অনেক কষ্ট হয়। জ্বর হয়েছে তো কি হয়েছে, মরে তো যায়নি, মরে যেতে বল, মরেও তো যেতে পারে, শুধু শুধু আমাদের অন্ন ধ্বংস করছে। যা, তুই বাড়ির সব কাজ কর, যা এখান থেকে। আর তোর ওই দাদা যদি বেঁচে থাকে তাহলে বলিস তাড়াতাড়ি করে যেন ক্ষেতেরও সব কাজ শেষ করে নেয়। রানী বোন, আমার আমার কিছু হয়নি, আমি সব কাজ করতে পারবো, তুই আমাকে নিয়ে তো চিন্তা করিস না বোন। না দাদা, তোমার তো অনেক জ্বর, আমি সব কাজ করবো, তোমার তো অনেক কষ্ট হবে। পিন্টু তার অসুস্থ শরীর নিয়ে বাড়ির সব কাজ করে। কাকিমা,
কাকু যাও না গো, আমার দাদার অনেক জ্বর, যাও না ওষুধ নিয়ে আছো, তোমরা কি মানুষ? তবুও তার কাকু কাকিমা পিন্টুর জন্য একটা টাকাও খরচা করে না। এদিকে পিন্টু তার অসুস্থ শরীর নিয়ে কাজ করায় তার জ্বর প্রবল হারে বেড়ে যায়। সে কষ্টে চিৎকার করে, কিন্তু তার জন্য তার কাকু কাকিমা কিছুই করে না। অবশেষে সে জ্বরে মরে যায়। দাদা, এই দাদা, কথা বলিস না কেন? দাদা কথা বল, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। দাদা, এই দাদা কথা বল। যা এখান থেকে, তোর দাদা আর বেঁচে নেই, সে মরে গেছে। ওগো যাও, ওই জঙ্গলে ওকে ফেলে দিয়ে আসো, বাঘ ওর মাংস ছিঁড়ে খাবে, অন্তত বাঘের খাবার তো হবে। না, আমার দাদাকে আমি কোথাও যেতে দেব না। আমার দাদার কিছু হয়নি। দাদা তুই কথা বল, ওরা কি বলছে তোকে জঙ্গলে ফেলে দিয়ে আসবে? তারপর পিন্টুর শরীরটা জঙ্গলে ফেলে দিয়ে আসে তার কাকু। তার পিছন পিছন রানী কান্না করতে করতে জঙ্গলে চলে যায়। তারপর ওই ছোট্ট বাচ্চার মাংসগুলো জঙ্গলে থাকা হিংস্র পশুগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। তারপর থেকে ওই ছোট্ট বাচ্চার আত্মাটি সেখানে ঘুরে বেড়ায়। ভালোই হয়েছে, দুই ভাই বোন চলে গেছে, আপদ বিদায় হয়েছে। না হলে ওই ছোট মেয়েটাকে বাড়ির কোনো কাজকর্ম তো করতে পারে না, বেকার বেকার খাওয়াতে হতো, অন্তত বাঘের খাদ্য তো হতে পেরেছে। তারপর থেকে এখনো ওই জঙ্গলে গভীর রাতে কাউকে দেখতে পেলেই সেই ছোট মেয়েটি চিৎকার করে বলে, দাদা, দাদা আবার এসেছে আমাদের নিয়ে যেতে ওই সমাজের হিংস্র প্রজাতির মানুষগুলো। আমরা এই জঙ্গলেই ভালো আছি, যেও না, আমার দাদাকে নিয়ে যেও না।